বাংলা চর্চায় আমি তপেন্দু আপনাদের স্বাগত জানাই। বাংলা ভাষায় রচিত বা অনুবাদ করা বিভিন্ন স্বাদের গল্প, উপন্যাস এবং কবিতা শোনার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এখন শুনবেন সুচিত্রা ভট্টাচার্যের অন্য বসন্ত। আজ প্রথম পাঠ। রাতে যে আজ বাড়ি ফেরা হবে না হিসেবে ছিল না তন্নিষ্ঠার। সকলে মিলে এমন জোরাজুরি শুরু করে দিল, মালবিকা হাত ধরে বলছে, তনু প্লিজ। বন্ধুরা টানাটানি করছে, রাত ভোর চলবে অনন্ত হা হা হি হি। এসব ফেলে চলে যেতেও কি মন চায়? এমনিই তো কলেজ ইউনিভার্সিটির বন্ধুদের সঙ্গে যোগাযোগ ক্ষীণ এখন। মালবিকার বিয়ে উপলক্ষে তাও অনেক দিন পর কজন একসঙ্গে মিলল। আবার তারা কবে একত্র হবে তার ঠিক কী? 11:30 বাজে। সুসজ্জিত বিশাল হলঘরের কোণে রাখা ঢাউস বক্স দুটো সন্ধে থেকে নিচু গ্রামে সানাইয়ের বিচ্ছুরণ ঘটাচ্ছিল। থেমেছে এইমাত্র। খাওয়া দাওয়ার পাট শেষ। কেটারারের লোকজন বাসন গোছাচ্ছে। উজ্জ্বল আলোকিত ঘরে যত্রতত্র ভ্রাম্যমান গুটি কয়েক পুলক ক্লান্ত নিকটাত্মীয়। লম্বা লম্বা সোফায় এদিক ওদিক ঘুমন্ত বাচ্চা। এলোমেলো ছড়ানো চেয়ার। পায়ে পায়ে মলিন হয়ে আসা শ্বেত শুভ্র চাদরে রঙিন কাগজের টুকরো, গড়াগড়ি খাওয়া শূন্য কোল্ড ড্রিঙ্কসের বোতল, পিষে যাওয়া ফুল, ছেঁড়া মালা, বাতাসে চাপা আঁশটে গন্ধ। বিয়েবাড়ি এখন ভাঙা হাট। অনেকক্ষণ আগেই ভেলভেটের সিংহাসন থেকে নেমে পড়েছিল মালবিকা, সুপ্রিয়। তারা এখন রাজা রানীর মতো বন্ধুদের মাঝে আসীন। জোর গজল্লা চলছে। উদ্দেশ্যহীন সংলাপের সঙ্গে উচ্চৈস্বরে হাসি, বিচিত্র বিভঙ্গে। কেউ লুটোপুটি খায়, কেউ পাশের জনকে কিল মারে, কেউ বা পাগলের মতো মাথা ঝাঁকায়, কেউ দাঁত বার করে শুধু ফিচ ফিচ। তার মধ্যেই মালবিকার ছোটো মাসি কোত্থেকে যেন উড়ে এলো, হাতে কাচের প্লেট, তাতে ইয়া বড় বড় রাজভোগ। সুপ্রিয়কে বলল, হাঁ করো, মালা তোমাকে এটা খাইয়ে দিক। ব্যাংক অফিসার সুপ্রিয় বেশ রগুড়ে ধরনের ছেলে। এতক্ষণ মাঝে মাঝে টুকরো টাকরা যোগ শোনাচ্ছিল। রাজভোগের সাইজ দেখে সে প্রায় আঁতকে উঠল। ওই জিনিস আমায় গিলতে হবে? বারে, বউ মিষ্টি মুখ করাবে না? নাও নাও, হাঁ করো। এই মালা তোল না একটা। ওই মিষ্টি গিলতে যে আমায় জলহস্তির হাঁ করতে হবে মাসি। করবে, জলহস্তি না হলেও তুমি আজ গন্ডার তো বটে, সব সহ্য করতে হবে। সুপ্রিয়র দুই বন্ধুও থেকে গেছে রাতে, প্রত্যুষ আর অভিমন্যু। প্রত্যুষ একটু বাচাল ধরনের। হাস্যরোলের মাঝে ফস করে বলে উঠল, রাজভোগ কেন, মালবিকা অন্যভাবে মিষ্টিমুখ করাক। সে তো করাবেই, তারা কিসের? মালবিকার মাসিও তুখোর মহিলা। ঝপ করে ঘুরে তাকিয়েছে প্রত্যুষের দিকে। এই ছেলে, তোমার বিয়ে হয়েছে? কই আর, ওই আশায় আশায় তো এখানে আসা। যদি একটা কোনো খেদি বুচি জুটে যায়। খুব বুলি, হ্যাঁ? পিট পিট চোখ ঘোরালো মালবিকার মাসি। এই তন্নিষ্ঠা, এই কোয়েল, এই পর্ণা, তোরা বাসর করছিস না? এটাকে ভালো করে রগরাস্ত। ইপ্সিতা সবার আগে বলে উঠল, ও ফাইন, অফকোর্স উই ক্যান হ্যাভ আ বাসর, টু হ্যাভ সাম মজা। আইডিয়াটা ওয়াই ডিড নট কাম আগে? শেখর পাশ থেকে আলগা চাঁটি মারল ইপ্সিতাকে। এই, ল্যাঙ্গুয়েজটা ঠিক কর। কেন, আমি কি ভুল বলেছি? বিচিত্র উচ্চারণে বাংলা বলে ইপ্সিতা। সুপ্রিয় মুখ টিপে টিপে হাসছে। তবে বাসরের প্রস্তাবটা ধরে গেছে। আজকাল বেশিরভাগ পরিবারেই শালাশালির সংখ্যা অপ্রতুল। বাসর জাগতে বন্ধুরাই ভরসা। হলের লাগোয়া বড় সড়ো ঘর আছে একখানা। হৈ হৈ করে সকলে এগোচ্ছিল সেদিকে। তন্নিষ্ঠা দু পায়ে গিয়েও দাঁড়িয়ে পড়ল।
তোরা যা, আমি একটু নিচ থেকে আসছি। মালবিকা উৎকণ্ঠিত চোখে তাকালো। কেন, নিচে কি আছে? একটা ফোন করতে হবে বাড়িতে, পাশে এসটিডি বুথ আছে না একটা। কি দরকার এত রাতে ঝামেলা করার? মাসিমা মেসোমশাই ঘুমিয়ে পড়েছেন, ওরা জানেন আমার বিয়েতে এসে তোকে থেকে যেতে হবে। সুপ্রিয় আজ থেকে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত পুরুষ। মুখে চোখে সে ভারী কি ভাব আনলো। না না, ফোন করে দিয়ে আসাই ভালো। তাঁরা যদি অনর্থক টেনশন করেন সে ভারী বিশ্রী ব্যাপার হবে। প্রত্যুষ গলা বাড়ালো। আমি কি সঙ্গে যাব? তন্নিষ্ঠা মুচকি হাসলো। লাভ কি, আমি তো খেদি মুচি নই। প্রত্যুষ পাল্টা জবাব ছোড়ার আগে তন্নিষ্ঠা হরিণ পায়ে সিঁড়িতে। আজ তার তরতরিয়ে নামার উপায় নেই। একে শাড়ি পরার অনভ্যাস, তাই পরনে বেজায় ভারী মার ব্রোকেট বেনারসি। জুতোর হিলটাও কদিন ধরে গড়বড় করছে, বেঁকে বেঁকে যায়। ভাড়া করা বিয়েবাড়ির গেটে রোগা কনস্টেবলটা এখন টুলে বসে ঢুলছে। মালবিকার বিয়ের সেপাই, খুব সাঁটিয়েছে লোকটা। পাতে ফিশ ফ্রাই উপচে পড়ছিল, তন্নিষ্ঠা সচক্ষে দেখেছে। লোকটাকে টপকে ফুটপাতে এসে তন্নিষ্ঠা বড় করে একটা শ্বাস টানল। ওপরে আনন্দ হল্লা সবই মোহনীয়, তবে খোলা হাওয়ার স্বাদই আলাদা। কি চমৎকার এক মলয় বইছে, আহা! না, এই মধুমাসেই বিয়ে করা সার্থক। মালবিকাটা জিতে গেল। চারদিক শুনশান, সমস্ত দোকানপাটের ঝাঁপ বন্ধ। লোকজন প্রায় চোখেই পড়ে না। গলিতে গোটা ৩-৪ টানা রিক্সা নিথর, চালকরা ধারে কাছে কেউ নেই। ফাঁকা রাস্তায় সিংহের মেজাজে ঘুরে বেড়াচ্ছে কয়েকটা খওয়াটে নেড়ি কুকুর। ফুটপাতবাসীরা ধার ঘেঁষে শয্যা পেতেছে, ডুবে গেছে গাঢ় নিদ্রায়। বড় বড় রাস্তা দিয়ে হঠাৎ হঠাৎ ছুটে যাচ্ছে গাড়ি। সামনের বৃত্তাকার পার্ক ঘিরে পরপর টিউবলাইট। বহমান রাজপথের ধারে শ্রেণীবদ্ধ হ্যালোজেন রোশনাই। আলোময় এই শহর কেমন যেন রহস্যময় এখন। তন্নিষ্ঠা তেমন একটা গয়না পরেনি। গলায় সরু নেকলেস, কানে ঝুমকো, হাতে চওড়া বাউটি, ব্যাস। তবু আঁচলটা ভালো করে জড়িয়ে নিল গায়ে। রাস্তা পার হয়ে ওপাশের এসটিডি বুথে গেল। শাটার অর্ধেক নামানো। ভেতরে এক মাঝবয়সী লোক টিফিন ক্যারিয়ার খুলে খাচ্ছে। রুটি, আলু, ভেন্ডির সবজি, কাঁচা পেঁয়াজ। তন্নিষ্ঠা গলা খাঁকারি দিল। দাদা, একটা ফোন করা যাবে? খেয়ে চলেছে লোকটা, চোখ তুলল না। বিরস গলায় বলল, সেজন্যই তো খোলা আছে। লোকাল না বাইরে? লোকাল। অবহেলা ভরে কাউন্টারের ওপর রাখা টেলিফোন এগিয়ে দিয়েছে লোকটা। তন্নিষ্ঠা ভেবেছিল বাবা ফোন ধরবে। অনেক রাত্রি অবধি জেগে থাকে বাবা, বই পড়ার নেশা। কিন্তু ওপারে মা। তন্নিষ্ঠার কথা পুরো শোনার আগেই নন্দিতা কড়া গলায় বলল, তুমি কিন্তু খুব ইরেসপন্সিবল হয়ে যাচ্ছ তিন্নি। অনেক আগে তোমার ফোন করা উচিত ছিল। সরি মা। তন্নিষ্ঠা সামান্য কুঁকড়ে গেল। অনেকক্ষণ ধরেই করব ভাবছি, কিছুতেই হইচইয়ের মাঝে বেরোনো যায়। বুঝেছি, সব ভালো মতো চুকেছে। হ্যাঁ, ওখানে শোয়ার কোনো প্রবলেম হবে না। শোয়া হবেই না, এখনই বাসর শুরু হবে। ও, সকালে দেরি করো না, কাল আমি একটু তাড়াতাড়ি অফিস বেরোবো। তার আগে দয়া করে চলে এসো। মা, আজ একটু গরম মনে হচ্ছে। বাবার সঙ্গে কিছু হলো নাকি আবার? তন্নিষ্ঠা কথা বাড়ালো না, শুধু বলল, আমি 8টার মধ্যেই পৌঁছে যাব। আহার পর্ব শেষ। লোকটা কাউন্টারের ওপারে মাদুর চাদর বিছিয়ে ফেলেছে, এবার শোবে বোধ হয়। পয়সা মিটিয়ে বেরিয়ে এলো তন্নিষ্ঠা। হলঘরে ঢুকতে গিয়ে তন্নিষ্ঠা থমকালো একটু। বিশাল কক্ষে এখন মাত্র 2জন মানুষ। মালবিকার বাবা কেটারারের সঙ্গে বসে হিসেব নিকেশ করছেন। কি যেন বলছে কেটারার ভদ্রলোক। দুদিকে জোরে জোরে মাথা নাড়ছেন মালবিকার বাবা। মৃদু তর্কাতর্কি হচ্ছে যেন। অনুষ্ঠান চুগলেও কত যে ঝঞ্ঝাট থাকে। তন্নিষ্ঠা সরে এলো। বাসর জমজমাট।
পর্ণা গান গাইছে খোলা গলায়, নজরুল গীতি, সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়ে দে। রীতিমতো রেওয়াজ করা গলা পর্ণার। চোখ বুজে শুনলে ফিরোজা বেগম বলে ভুল হয়। মন্ত্রমুগ্ধের মতো শুনছে সকলে। শুধু প্রত্যুষ নামের ওই বকবক ষষ্ঠীটা ভুল তালে মাথা দুলিয়ে চলেছে। পারেও জোকার। তুলনায় সুপ্রিয়র অন্য বন্ধুটা অভিমন্যু না কি যেন নাম, অনেক পদের, শোবার, দেখতেও মন্দ নয়। চেহারা লম্বার দিকে, চওড়া কাঁধ, গালে সযত্ন লালিত দাড়ি, চোখে হাই পাওয়ারের চশমা, বাদামি মুখমণ্ডলে একটা কাঠিন্যের ছাপ আছে। চোখ বুজে বসে আছে এখন, ভঙ্গিটি ধ্যানী সাধকের। কায়দা মেরে ঘুমোচ্ছে না তো? পর্ণার গান শেষ, সঙ্গে সঙ্গে তুমুল হাততালি। প্রত্যুষ মাথা ঝুঁকিয়ে কুর্নিশ করল। মহাশয়ার নাম জানতে পারি? পর্ণা। কি? পর্ণা, আমি পর্ণা মুখার্জি। কি পর্ণা? ঋতু, শ্রী, সু, মধু, বিদ্যুৎ কিছু একটা তো আছে সঙ্গে। কিছু নেই, আমি শুধুই পর্ণা। আপত্তি আছে? বিন্দুমাত্র না। আমি পছন্দসই কিছু একটা জুড়ে নেব। প্রত্যুষ ফিচেল হাসল। আমি কি মহাশয়ার কাছে আমার ক্যান্ডিডেচার পেশ করতে পারি? মালবিকা খিলখিল হেসে উঠল। ও অলরেডি বুকড। ওর উঠবি এখন ব্যাঙ্গালোরে, সামনের জুলাইতে আসছে। পক্ষীরাজে উড়িয়ে নিয়ে চলে যাবে। ওফ, হাফসোল। কৃত্রিম বেদনায় বুকে হাত চাপল প্রত্যুষ। মালবিকার দিকে ফিরে বলল, ঝোপে ঝাড়ে কুড়ুল চালিয়ে লাভ নেই, গোড়াতেই ক্লিয়ার করে দাও তোমার বন্ধুদের মধ্যে কে কে ফ্রি আছে। চিন্তায় ফেললেন। মালবিকার ভুরুতে নকল ভাঁজ। কোয়েলকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ওর সিগন্যাল পড়ে গেছে। ওর বর তথা বড়বর ওই শেখর আপনার পাশেই বসে, সেই ফার্স্ট ইয়ার থেকে লটঘট, গত বছর পিঁড়িতে বসেছে। আঁখি এখন গলা জলে। এক পেঁপেচোর থুড়ি প্রফেসর ওকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। আর ওই যে দেখছেন পেছনে ঘাপটি মেরে বসে তন্নিষ্ঠা, ওরও সব ঠিকঠাক। কি কারণে যেন তোদের বিয়েটা পিছিয়ে গেল রে তনু? হট্টমেলায় নিজের প্রসঙ্গ এসে পড়ায় অস্বস্তি বোধ করল তন্নিষ্ঠা। তবু সপ্রতিভভাবেই বলল, সৌনকের দাদু মারা গেছেন তাই। কালা শৌচ। দাদু মারা গেলে এসব হয় নাকি? দাদু তো অন্য গোত্র। সুপ্রিয় বিজ্ঞের মতো বলল। দাদু মানে বাবার বাবা, ঠাকুরদা। ও তাই বলো, তা প্রায়শ্চিত্ত করে নিলেই তো হয়। অনেকক্ষণ পর এই প্রথম অভিমন্যু কথা বলে উঠল। কালা শৌচ টৌচ আজকাল আবার কেউ মানে নাকি? শেখর লঘু গলায় বলল, যে মানে সে মানতেই পারে। একটু আধটু দেশি কাস্টম তো আমাদের মানাই উচিত। সিলিক কাস্টম, অপ্রয়োজনীয় রীতিনীতি। কোনো রীতিনীতি আকাশ থেকে পড়ে না, সব আমাদের জন্য তৈরি। সবেরই কিছু প্লাস পয়েন্ট আছে। শেখর তর্ক জুড়েছে। পরিবারের একজন মারা গেছে, তাকে সম্মান জানানোর দরকার নেই? সরি, মানতে পারলাম না। কালা সৌজ বলে কোন আমোদ প্রমোদটা আজকাল বন্ধ থাকে শুনি? বাড়িতে একটা বিয়ে হলে মৃত মানুষকে বুঝি অসম্মান করা হয়? এক্স্যাক্টলি। ইপসিতা মাথা দোলালো। সম্মান কামস ফ্রম হৃদয়। সোশ্যাল ফাংশন স্টপ করে দেওয়াটা বোগাস ব্যাপার। আচ্ছা, কালা সৌজ চলতে থাকলে যদি আর একজন মারা যায়, তনুর বিয়ে আবার 1 বছর পিছবে? আঁখি চোখ টিপল। এই করতে করতে দেখা যাবে তনুর বিয়েটাই আর হলো না। আমার কি মনে হয় জানেন? অভিমন্যু গলা ঝাড়ল। ওই সব বস্তা পচা নিয়মকানুনগুলো টান মেরে নর্দমায় ফেলে দেওয়া উচিত। যত সব প্রাগৈতিহাসিক রিচুয়াল। শেখর হাত ওল্টালো। সেভাবে ধরতে গেলে তো মন্ত্র পড়ে বিয়েরও কোনো মানে হয় না। হয় নাই তো। যে লোকটা আওড়ায় সেও অর্থ বোঝে না, যারা শোনে তারাও না। মন্ত্রগুলো আমাদের কাছে অং বং চং ছাড়া আর কি? এই যে সুপ্রিয় এতক্ষণ নিষ্ঠা ভরে মুখ ব্যথা করলো, ওকে জিজ্ঞেস করুন তো ও কটা শব্দের মানে জানে?
মালবিকা মিনমিন করে বলল, তবু শাস্ত্রে যা আছে তা তো একটু আধটু পালন করতেই হবে। শাস্ত্র? হোয়াট ইজ শাস্ত্র? আজ থেকে 1000-2000 বছর আগে মানুষজন নিজেদের জ্ঞান বুদ্ধি মতো যেসব নিয়ম বিধান তৈরি করে গেছে তাকে অন্ধভাবে অনুসরণ করার নাম শাস্ত্র পালন? সময় কি এগোয়নি? মানুষ কি এখনো ঠুলি পড়ে থাকবে? খতিয়ে দেখবে না ওগুলোর এখন আর কোনো ইউটিলিটি আছে কি না? অভিমন্যু হঠাৎই বেশ উত্তেজিত হয়ে পড়েছে। ওই শাস্ত্রই আমাদের মাথা খেলো। শিক্ষিত মানুষদের মধ্যে এমন কতকগুলো জোলো সংস্কার এখনও অনড় হয়ে বাসা বেঁধে আছে। সাধে কি আজকাল ধর্ম ব্যবসায়ীদের এত রমরমা? ওহ, আপনি এথিস্ট? শেখরের ঠোঁটে ব্যঙ্গের হাসি। আমি কি সেটা অন্য প্রশ্ন, কিন্তু শাস্ত্র ধর্ম এগুলো কি সে তো আমাদের জানা দরকার। যত সব মানুষকে সুরসুরি দেওয়ার চাবিকাঠি। প্রত্যুষ এতক্ষণ পেন্ডুলামের মতো এদিক ওদিক ঘাড় দোলাচ্ছিল। হঠাৎ কটমট করে অভিমন্যুর দিকে তাকিয়েছে। এই অভি, এটা তোর বিজ্ঞান মঞ্চ নয়, অনেক হয়েছে, আর নো জ্ঞান মারা বলেই নাটুকে ভঙ্গিতে মালবিকার দিকে ফিরেছে। কিসের থেকে কি হইল? মোহন পলাইয়া গেল। লেকচারের গুঁতোয় আমার কেসটাই ভোগে। পায়রা ওড়ানো হাসি উঠল আবার, পলকে বাসর স্বাভাবিক ছন্দে। মালবিকা স্মিত মুখে বলল, না স্যার, ভুলিনি। তন্নিষ্ঠা তো ফসকে গেল। হাতে পড়ে রইল পেন্সিল, মানে ইপসিতা। হ্যাঁ হ্যাঁ, ইপসিতা খালি আছে। ওরে বাস, আমি বাংরেজি বলতে পারবো না। ইপসিতা মুখ দেখালো। আমার বইয়েই গেছে। বাহ, এই তো বেশ বাংলা বলে। আই ক্যান স্পিক বাংলা বেটার দ্যান ইউ। বলি না, আই ডোন্ট ফিল লাইক। তাই? আহারে আমার বাংলা মায়ের অ্যাংলো মেয়ে। চোখে আগুন হেনে ইপসিতা আরও কিছু বলতে যাচ্ছিল। কোয়েল প্রায় মুখ চেপে থামালো তাকে। মোটাসোটা গোলগাল চেহারার ইপসিতা ধনির দুলালি। বাবার নাকি 3টে টি গার্ডেন। বাড়িতে তাদের নিখুঁত বিলিতি ঠাটবাট। তবে মুখের ভাষা যেমনই হোক, মনটা তার ভারী সাদামাটা। ইউনিভার্সিটি গিয়ে সে দিব্যি এসব মধ্যবিত্ত ছেলে মেয়েদের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়েছে। খুচরো ঠাট্টা তামাশা উপেক্ষা করেই এমন আনন্দের মুহূর্তে সে চোটে মোটে একটা সিন ক্রিয়েট করুক কোনো বন্ধুরই তা অভিপ্রেত নয়। আবার হাসি মস্করা চালু। ক্ষণপূর্বের মিতভাষী রাগী যুবক অভিমন্যুও এবার টুকটাক ফুট কাটছে। তারই ফাঁকে ফাঁকে চলছে মালবিকা আর সুপ্রিয়র চোরা সুখসারি সংলাপ। দুটিতে বেশ ভাব হয়ে গেছে। মালবিকার চন্দন শোভিত মুখে গভীর তৃপ্তির ছাপ দেখে ভালো লাগছিল তন্নিষ্ঠার। সম্বন্ধ করে বিয়ে, মালবিকা মনে হয় সুখীই হবে। পুরনো কথা উকি দিয়ে গেল তন্নিষ্ঠার মনে। বড়সড় একটা ল্যাং খেয়েছিল মালবিকা ইউনিভার্সিটিতে পড়ার সময়। অনিন্দ বজ্জাতটার সঙ্গে বেশ একটা মাখো মাখো ব্যাপার ঘটেছিল মালবিকার। ক্যান্টিন, কফি হাউস, গঙ্গার পাড়, সিনেমা হল, নন্দন চত্বর, সর্বত্রই মালবিকা আর অনিন্দ। বলা নেই কওয়া নেই, অনিন্দ দুম করে কেটে পড়ল অস্ট্রেলিয়ায়। মাঝে 1-2বার এসেছিল, মালবিকার সঙ্গে যোগাযোগ করেনি। কিছু নিশ্চয়ই হয়েছিল, মালবিকা মুখ ফুটে বলে না। মাঝে কেমন যেন বিষাদ প্রতিমা হয়ে গিয়েছিল মেয়েটা। সুপ্রিয় নিশ্চয়ই মালবিকার মন থেকে অনিন্দকে মুছে দিতে পারবে। পর্ণা আবার গান ধরেছে, সমবেত দাবিতে হিন্দি ফিল্মি গান, তবে ছন্দটি ভারী সুরেলা। আলাপচারিতাও চলছে নিচু পর্দায়। শেখর MA করার পর প্রাইভেট ম্যানেজমেন্টের কোর্স করেছিল, সঙ্গে সঙ্গে সফটওয়্যার ট্রেনিংও। চাকরি পেয়েছে নামি ফিন্যান্স কোম্পানিতে। অফিস তার ধ্যান জ্ঞান। এই বাসরেও সে অফিসের সমস্যা সাতকাহন করে শোনাচ্ছে সুপ্রিয়কে। বুঝদারের মতো মাথা নাড়ছে সুপ্রিয়, বোধহয় পরামর্শও দিচ্ছে। কোয়েল সম্প্রতি ঢুকেছে এক কুরিয়ার সার্ভিসে। ফিসফিস করে আঁখিকে স্যালারির অঙ্ক শোনালো। তেমন একটা বিশাল কিছু নয়, তবু
মুখটা ফ্যাকাশে হয়ে গেল আঁখির। স্বাভাবিক, আঁখি অনেক বেটার স্টুডেন্ট ছিল, এখন বেহালার দিকে এক কলেজের পার্ট টাইম লেকচারার। হাতে যা পায় শুনলে ঠিকে ঝিরাও হাসবে। তন্নিষ্ঠার ছোট্ট শ্বাস পড়ল। তার তাই বা জুটছে কই, এমএ হলো, বিএড হলো, তবু গতবার নেট স্লেট দুটোতেই বসেছিল, কোয়ালিফাই করতে পারেনি। এবছর যদি লেগে যায়। রাত বাড়ছে, এবার শুরু হয়েছে ঝিমুনির পালা। উচ্ছ্বাস অনেক কমে এসেছে ঘরে। প্রত্যুষ পর্যন্ত হেলান দিয়েছে তাকিয়ায়, বেশ বোঝা যাচ্ছে জোর করে চোখ খুলে রেখেছে। মালবিকার ঘাড় হেলে গেছে সুপ্রিয়র কাঁধে। ঈপ্সিতা চোখ কচলাচ্ছে, ঘড়ি দেখছে ঘন ঘন। শেখর আর অভিমন্যুই শুধু জাগ্রত, হাত পা নেড়ে কথা বলছে কুটুর কুটুর। ওইসব ধর্ম আর শাস্ত্র নিয়ে গম্ভীর আলোচনা বোধ হয়। আঁখি আর কোয়েল গুটিসুটি মেরে শুয়েই পড়ল। তন্নিষ্ঠারও চোখ লেগে আসছিল। ঘুম তাড়াতে উঠে গেল হল পেরিয়ে ব্যালকনিতে। বড় বড় হাই তুলল কয়েকটা, আর মোড়া ভাঙল। বিয়েবাড়িতে এই সময়টাই খুব বিশ্রী। এই বাড়িতে আরও একটা ঘর আছে, সেখানে আত্মীয় স্বজনরা ঠাসাঠাসি করে শুয়েছে। কোথায় যে এখন যায় তন্নিষ্ঠা, ধুত, বাড়ি ফিরে গেলেই হতো। বাসর থেকে বেরিয়ে এসেছে ঈপ্সিতা, সঙ্গে কোয়েল, শেখর। ঈপ্সিতা চেঁচিয়ে ডাকলো, এই তনু, উই আর লিভিং ইয়ার। এত রাতে? বাড়িতে বলে রেখেছি লেট নাইটেও ফিরতে পারি, শেখরদের ড্রপ করে দেব। ইফ ইউ লাইক আই ক্যান ড্রপ ইউ অলসো অ্যাট ইউর বাড়ি। লোভনীয় প্রস্তাব, কিন্তু না, ঝঞ্ঝাট অনেক। তাদের ফ্ল্যাট বাড়ির কম্পাউন্ডের গেটে তালা পড়ে গেছে। দারোয়ানকে জাগাতে জান নিকলে যাবে। তারপর আবার বাড়ি গিয়ে বেল বাজাও, ঘুম থেকে তোলো। তন্নিষ্ঠা মাথা ঝাঁকালো, না রে, আমি পড়না আঁখিদের সঙ্গে ম্যানেজ করে নিচ্ছি, সকাল হলেই বেরিয়ে পড়ব। শেখর কোয়েল হাত নাড়ল, কাল আসছিস তুই পাশি বিয়েতে? দেখি, আমাদের তো হচ্ছে না, পরশু তাহলে দেখা হবে, বাই। ঈপ্সিতার পদশব্দ মিলিয়ে যেতেই পায়ে পায়ে হলঘরের সোফায় এলো তন্নিষ্ঠা। পাখার হাওয়ার ঠান্ডা লাগছে অল্প স্বল্প। শাড়িটা ভালো করে সাপটে নিল গায়ে, পা ওঠালো সোফায়, হাঁটুতে মুখ গুঁজেছে। সবে ঘোর মতো এসেছে দেশলাই জ্বালানোর আওয়াজ। তন্নিষ্ঠা চমকে তাকালো। অভিমন্যু সিগারেট ধরাচ্ছে। পোড়া কাঠি কোথায় ফেলবে ভেবে পাচ্ছে না, পকেটে পুড়ে ফেলল। প্রায় সঙ্গে সঙ্গেই তন্নিষ্ঠার চোখে চোখ পড়েছে অভিমন্যুর। অপ্রস্তুত মুখে হাসল, এখানে কেন, ঘরে গিয়ে শোও না। বেশ পাকা তো ছেলেটা, সামান্য চেনাতেই অবলীলায় তুমি তুমি। তন্নিষ্ঠাও ইচ্ছে করে তুমি বলল, ওটা তোমাদের ঘর, গেস্ট রুম, আমি এখানেই ভালো আছি। তোমার বন্ধুরা কিন্তু ওখানেই লুটিয়ে পড়েছে। ওরা পারে, অপরিচিত লোকের মাঝখানে আমার ঘুম হয় না। অভিমন্যু কাঁধ ঝাঁকিয়ে হাসল, আমারও সেম কেস। আমিও তো ওই জন্যে। হলঘরে আরও বেশ কয়েকটা ফাঁকা সোফা, সেদিকে ইঙ্গিতপূর্ণ চোখে তাকালো তন্নিষ্ঠা। বুঝিবা বলতে চাইল, আমি কিছু মনে করব না, তুমি স্বচ্ছন্দে কোথাও একটা বডি ফেলতে পারো। ইশারা টিশারা বোঝার ধার দিয়েই গেলেন অভিমন্যু। সামনে এগিয়ে এসেছে। প্রত্যুষ আজ খুব জ্বালালো, তাই না? একটুও না। তন্নিষ্ঠা পা নামিয়ে সোজা হয়ে বসলো। ওরকম কেউ না থাকলে বিয়েবাড়ি জমেই না। হ্যাঁ, ও একটু ফানি আছে, ভালো তো, হুঁকো মুকো হ্যাংলা নয়। অভিমন্যু যেন কথাটা ঠিক সহজভাবে নিতে পারল না। কাঁচুমাচু মুখে বলল, কেন, আমিও তো হাসি। আমি তো তোমাকে মিন করিনি, ইন জেনারেল বলছি। ও তাই বলো, আমি ভাবলাম। কয়েক সেকেন্ড কি যেন চিন্তা করল অভিমন্যু, তারপর বলল, তখন কালা শৌচের এগেনস্টে বললাম বলে তুমি কিছু মাইন্ড করনি তো? আসলে আমি বলতে চাইছিলাম, আমরা মুখেই আধুনিক, এদিকে মনে মনে পড়ে আছি সেই মানধাতার আমলে। শিক্ষিত লোকের এই রকম ডুয়েল চেহারা আমার সহ্য হয় না। সহ্য তো তন্নিষ্ঠারও হয় না, কিন্তু উপায় কি? সৌনকের বাবা সব রকম আচার বিচার মানেন যে।
এই করলে অযাত্রা, ওই করলে বাধা, তমুক মাসে তমুক জিনিস ছুঁতে নেই। নিজে ডাক্তার তো, সঙ্গে সঙ্গে একটা করে বৈজ্ঞানিক যুক্তিও খাড়া করে দেন। তন্নিষ্ঠার আশীর্বাদের দিন কি হলো? পাত্রপক্ষের আসার কথা বিকেলে, ভর দুপুরে ভদ্রলোক সদল বলে হাজির। কেন না 1:42 পরে নাকি আর শুভ কাজে বেরোনোর যোগ নেই। সৌনকের দাদু মারা যাওয়ার পর বাবা গিয়েছিল, ফিরে এসে সে কি হাসাহাসি। মৃতের জন্য শোক নেই এতটুকু, সৌনকের বাবা নাকি খালি হম্বিতম্বি করে চলেছেন। ডেড বডির মাথার তলায় আগে গীতা দাও, পশ্চিমে মাথা করে শুইও না। ভদ্রলোক নাকি পূজা আহ্নিক না করে চেম্বারে বসেন না, ফি শনিবার কালীবাড়ি ছোটেন। সৌনক আবার গর্ব করে বলে, আমার পিতৃদেব ডাক্তার সুকুমার রায়চৌধুরী, কিন্তু অত্যন্ত গোঁড়া মানুষ। তুমি তার সঙ্গে ঠিকমতো মানিয়ে চলতে পারবে তো? তন্নিষ্ঠা অনেকটা স্বগতোক্তির মতো বলল, কি করা যাবে, আমাদের বেশিরভাগ মানুষই তো এরকমই। তুমিও কি বেশিরভাগেরই দলে? ভেবে দেখিনি। তন্নিষ্ঠা হেসে ফেলল। দাঁড়িয়ে আছো কেন, বসো। বসলো অভিমন্যু। সিগারেটে শেষ টান দিয়ে আবার এদিক ওদিক তাকাচ্ছে। তন্নিষ্ঠা বলল, পকেটে ঠেকে দাও, তবে স্বচ্ছন্দে মেঝেতেও ফেলতে পারো, গোটা ঘরটাই অ্যাস্ট্রে হয়ে আছে। অভিমন্যু হেসে ফেলল। মেঝে ফেলে চেপে চেপে নেভাচ্ছে সিগারেটটা। জোরে শ্বাস নিল একটা, আরও কয়েকটা পরপর। নাক কুঁচকে শোঁকার ভঙ্গি করছে। তোমার পারফিউমের গন্ধটা তো দারুণ, অনেকটা ব্রুট ঘেঁষা, কিন্তু এটা তো ব্রুট নয়। তন্নিষ্ঠা তেরচাঁদ চোখে তাকালো। তুমি মনে হচ্ছে গন্ধ বিশারদ, পারফিউমের শখ আছে বুঝি? না, ওই পেশার খাতিরে যেটুকু। পারফিউম বেচো? বেচি তো বটেই। অভিমন্যু চোখ ছোট করে মুখ টিপে হাসল, ভঙ্গিটি বিচিত্র। বলল, অল্প স্বল্প বানাইও। ঈষৎ চমকালো তন্নিষ্ঠা। তোমার পারফিউমের ফ্যাক্টরি আছে? হ্যাঁ, তাও বলতে পারো। যেন বাচ্চা মেয়েকে বোঝাচ্ছে এমন ভঙ্গিতে কথা বলছে ছেলেটা। কারখানা একটা আছে, 12x12 একটা ঘর, 3 জন কর্মচারী, 2টো মেশিন। চলে তোমার পারফিউম? মার্কেটে দেখেছি। সম্ভবত না, তোমরা তো সব ফরেন পারফিউম মাখো। আমার দিশি ব্যাপার। বাজার বলতে মফস্বল। অভিমন্যু আবার নাক টানল। তোমার গন্ধটা বেশ লাগছে, ভাবছি চুরি করব। গন্ধ চুরি? মামলা করতে পারবে না। কি নাম তোমার পারফিউমটার? কি জানি, অত দেখিনি। মার ড্রয়ারে ছিল, মেখে নিয়েছি। তোমার সত্যি ভালো লাগছে? বিদেশি ফুলের গন্ধ, তাই না? হুঁ, এটা ফ্লোরাল নয়। পারফিউমের অনেক টাইপ আছে। যেমন ধরো, একটা দীর্ঘ লেকচার শুরু করতে যাচ্ছিল অভিমন্যু, থেমে গেল অকস্মাৎ। মাথা ঝাঁকিয়ে বলল, যাকগে, তুমি তো পরশু বৌভাতে আসছই, নামটা কাইন্ডলি দেখে এসো। তোমার গন্ধটা আমায় খুব হন্ট করছে। বিটকেল ছেলে তো। বাক্যটা প্রায় বেরিয়েই আসছিল তন্নিষ্ঠার মুখ থেকে। হঠাৎ ঝুপ করে লোডশেডিং। আলোকিত হলঘর নিমেষে মিশমিশে কালো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পাশের ছেলেটাকেও না। কটা মাত্র সেকেন্ড গেছে, মনে হচ্ছে অনন্ত সময়। একটু একটু অস্বাচ্ছন্দ্য বোধ করছিল তন্নিষ্ঠা। 2 ফুট দূরের সদ্য চেনা পুরুষ যদি ঝপ করে অদৃশ্য হয়ে যায় কেমন লাগে। বিয়েবাড়ি হিসেবে যখন ভাড়া দেয়, নিশ্চয়ই এখানে জেনারেটর আছে, চালাচ্ছে না কেন? দারোয়ান নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এ ঘর ও ঘরে কেউ জাগছেও না তো। উঠে যাবে তন্নিষ্ঠা। বিশ্রী দেখায়। ছেলেটা নির্ঘাত ভাববে তন্নিষ্ঠা তাকে বাঘ ভাল্লুক ঠাউরেছে। ছেলেটা তার দিকে প্যাট প্যাট করে তাকিয়ে নেই তো, কিন্তু ওই বা দেখবে কি করে? যাক, নিশ্চিন্ত। আজ কি অমাবস্যা? বাইরেও এক ফোঁটা আলো নেই কেন? অমাবস্যায় কি বিয়ে হয়? ভাবনাটুকু যেন পড়ে ফেলেছে অভিমন্যু। ফস করে দেশলাই জ্বালালো। পকেট থেকে সিগারেট বার করতে গিয়েও করল না। জ্বলন্ত কাঠি হাতেই ধরে আছে।
নিভে গেল কাঠি, আবার একটা ধরালো, আবার নিভল, আবার জ্বালিয়েছে। আধো আলোয় তাকে দেখে নাকি অভিমন্যু? আরও একটা কাঠি নেভার পর তন্নিষ্ঠা বলে উঠল, থাক না, কাঠি নষ্ট করছো কেন? আবার অন্ধকার, আবার নৈশব্দ, আবার চোরা অস্বস্তি। অভিমন্যুই বরফ ভাঙল, যেন কথা বলার জন্যই কথা বলছে, যেন কথা খুঁজে নিয়ে কথা বলছে। এমন স্বরে বলল, কোন মাসে তোমার বিয়ে ঠিক হয়েছিল? এই তো অঘ্রাণে। মানে নেক্সট অঘ্রাণ অবধি তোমায় প্রতীক্ষা করতে হবে। অগত্যা, তোমার বরের নামটা কিন্তু বেশ। সৌনক কে ছিল জানো? একবার শুনেই সৌনক নামটা মনে রেখেছে তো? তন্নিষ্ঠা আলগাভাবে বলল, হবে কোনো দেবতা বা অসুর। অভিমন্যু গম গম করে হেসে উঠল, আরে না না, রামায়ণের ক্যারেক্টার, মানুষ, জনকের ছেলে, ধরতে গেলে সীতার ভাই, রামের শালা। বলা হয় সৌনকী নাকি গোত্র ধর্মের প্রবর্তনকারী ঋষি। ফান্ডা লড়াচ্ছে। অন্ধকারে মুখ টিপে হাসল তন্নিষ্ঠা। কতভাবেই যে ছেলেরা মেয়েদের ইমপ্রেস করার চেষ্টা করে। অভিমন্যু ফের বলল, সৌনকবাবু করেন কি? ইঞ্জিনিয়ার, জেফারসনে আছে। সে তো বিশাল কোম্পানি। হেড অফিস কি কলকাতায়? না, নয়ডা, দিল্লিতে। ভট ভট শব্দ বেজে উঠেছে, আলোগুলো জ্বলে উঠল। অজান্তেই একটা স্বস্তিমাখা শ্বাস বেরিয়ে এলো তন্নিষ্ঠার বুক থেকে। এদিক ওদিক তাকিয়ে উঠে দাঁড়িয়েছে। যাই, ওরা জেগেছে কিনা দেখি। না, সারাদিনের হুল্লোড়ের পর সকলেই শ্রান্ত। কয়েক মিনিটের বিদ্যুৎহীনতায় কারুরই চোখ খোলেনি। ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে আঁখিরা। প্রত্যুষের মুখ হাঁ, মালবিকা সুপ্রিয়র মাথা এক তাকিয়ায়। অভিমন্যুর ভেজর ভেজরে ঘুম ছিঁড়ে গেছে। পর্ণার পাশে একটুক্ষণ শুয়েও উঠে পড়ল তন্নিষ্ঠা। সে একটু শয্যাবিলাসী, নিজের বিছানা ছাড়া ঘুম তার আসবেই না। অভিমন্যু ব্যালকনিতে একটা চেয়ারে বসেছে, অন্য চেয়ারে পা, মুখে জ্বলন্ত সিগারেট, মাথা খাটো রেলিংয়ে হেলানো। হালকা মেজাজে অভিমন্যুর পাশে গিয়ে দাঁড়ালো তন্নিষ্ঠা। এখনও কারেন্ট আসেনি, পথবাতিগুলো এখনও নিভে আছে, বাইরে ছমছম অন্ধকার। তন্নিষ্ঠা কৌতুকের স্বরে বলল, এত সিগারেট খাচ্ছ কেন? ঘুম তাড়াচ্ছ? আলগা একবার তন্নিষ্ঠাকে দেখে নিয়েই অভিমন্যুর চোখ আবার বাইরে। দূরমনস্কের মতো বলল, রাস্তাটাকে খুব স্ট্রেঞ্জ লাগছে, তাই না? তাই কি? তন্নিষ্ঠা রেলিং ধরে ঝুঁকল। মনে হচ্ছে না ওটা একটা নদী? পিচ ডার্ক, বয়ে যাচ্ছে অন্ধকারে। তন্নিষ্ঠার চোখ বড় বড় হয়ে গেল। গন্ধবিদ আবার কবিতাও লেখে? 2, বেশ কয়েক মাস ধরেই আশঙ্কাটা ঘনীভূত হচ্ছিল। চরমপত্র মিলল আজ, অফিস ছুটির মিনিট 20 আগে। মুম্বাইয়ের সদর দপ্তর থেকে পাঠানো সাদা জানলা খামগুলো টেবিলে টেবিলে বিলি করে গেল লক্ষণ। খাম খোলার সময়েও শুভেন্দু পুরোপুরি আন্দাজ করতে পারেনি। পড়তে পড়তে শরীর শক্ত হয়ে যাচ্ছিল ক্রমশ। চোস্ত বয়ান, ধানাই পানাই নেই। যা বলতে চায় চাঁচা ছোলা ভাষায় চিঠিতে জানিয়ে দিয়েছে কোম্পানি। পূর্বাঞ্চলে ক্রমাগত লোকসানের দরুন এবং এদিকে আর ব্যবসা বাড়ার আশু সম্ভাবনা না থাকায় কোম্পানির পরিচালক মণ্ডলী কয়েকটি জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। 1, কলকাতাস্থিত পূর্বাঞ্চলীয় দপ্তরটি আর পূর্বাবস্থায় থাকবে না। এখানকার কর্মী সংখ্যা 38 থেকে 12-এ নামিয়ে আনা হলো। 2, যেসব কর্মচারীর বয়স 50-এর উপরে অথবা যারা 20 বছরের বেশি চাকরি করছেন, কোম্পানি তাদের আগামী 90 দিনের মধ্যে স্বেচ্ছাবসর নেওয়ার অনুরোধ জানাচ্ছে। কোম্পানিতে তাদের দীর্ঘ অবদানের কথা মাথায় রেখে এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য আইন মোতাবেক সুবিধা ছাড়াও এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য কোম্পানি অঙ্গীকারবদ্ধ হচ্ছে। অর্থের পরিমাণ কিভাবে স্থির হবে পত্রের শেষে তার উল্লেখ করা আছে। 3. যাদের বয়স 50-এর নিচে অথবা যারা 20 বছরের কম চাকরি করছেন এমন জনাদশকে পূর্বাঞ্চলীয় শাখাতেই রাখা হবে। এই 10 জন নির্বাচিত হবেন চাকরি জীবনে সিনিয়রিটি এবং কর্মদক্ষতার ভিত্তিতে। 4. পিয়ন ব্যতীত এই শাখার বাকি কর্মচারীদের মুম্বাই সদর দপ্তরে এবং হায়দ্রাবাদ শাখায় বদলি করার সিদ্ধান্ত নেওয়া হলো। কে কোথায় যোগ দিতে ইচ্ছুক তা 15 দিনের মধ্যে মুম্বাই সদর দপ্তরে জানানো আবশ্যিক। 5. পূর্বাঞ্চলীয় দপ্তরের শাখা প্রধানকে আপাতত ওই দপ্তরেই কাজ চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে। এরপর 2 লাইনের শুকনো ভদ্রতা। উপরোক্ত সিদ্ধান্তগুলির জন্য কোনো কর্মচারীর যদি অসুবিধা ঘটে কোম্পানির পরিচালক মণ্ডলী তার জন্য আন্তরিক দুঃখিত। প্লিজ বেয়ার উইথ আস। শেষ বাক্যটাকে মনে মনে অনুবাদ করতে পারল না শুভেন্দু। আমাদের মতো করে কষ্ট সহ্য করুন, আমাদের সঙ্গে কষ্ট সহ্য করুন, নাকি আমাদের সহ্য করুন? কোনোটাই হচ্ছে না। একমাত্র বুঝি সাহেবরাই শব্দগুলোর মর্ম বোঝে, অথবা দণ্ডমুণ্ডের কর্তারা। ক্ষমতা হাতে থাকলেই বুঝি কথাগুলো বলা যায়। রিডিং গ্লাস খুলে কপালের রগ টিপে ধরল শুভেন্দু। বসে আছে নিঝুম, মাথা বেবাক ফাঁকা, যেন মহাশূন্য। শেষ পর্যন্ত ছুটি তাহলে হয়েই গেল। প্রায় 53 বছর বয়সেই শুভেন্দু দাশগুপ্ত এখন অবসরপ্রাপ্ত নাগরিক, একজন মিস্টার এক্স। পুরো অফিস নিস্তব্ধ। আলপিন পড়লেও শব্দ শোনা যাবে। তড়িৎ, শ্যামল, দীপঙ্কররা এই একটু আগেও আগামীকালের ক্রিকেট ম্যাচ নিয়ে গলা ফাটাচ্ছিল। তারা সহসা নির্বাক, বিহ্বল। অফিসের একমাত্র মেয়েটি সমিতা পাইন টাইপ মেশিনে হাত রেখে স্ট্যাচু। পিল্লাই আর সদাশিব ব্যানার্জিরও চোখ নিষ্পলক। হঠাৎ দেখলে মনে হয় গোটা অফিসটাই একটা ফ্রিজ শট। মিনিট 10 পর গুঞ্জন উঠল। সদাশিব অনুচ্চ স্বরে কী যেন বলল বিজন রায়কে। বিজন আরও নিচু গলায় অশ্লীল একটা খিস্তি করল। তড়িৎ ফুঁসে উঠল, মামদোবাজি পায়া, হুকুম করলেই মুম্বাই হায়দ্রাবাদ ছুটতে হবে, কেস ঠুকে দেব আমি। শ্যামল নীরস স্বরে বলল, লড়ার পয়সা আসবে কোত্থেকে? চাকরিই তো আর থাকবে না। চাকরি খাওয়া অত সোজা? এই চিঠিটাকেই আমি বেআইনি প্রমাণ করব। করিস খন, এখন আগে ভাব কোথায় যাওয়ার অপশান পাঠাবি। দীপঙ্কর মলিন হাসছে। উত্তেজিত হয়ে লাভ কি? এ তো জানাই ছিল সাম ডে অর আদার। শুভেন্দু মাথা ঝাঁকালো আপন মনে। সাম ডে অর আদার এবং দ্য ভেরি ডে, দুটোর মধ্যে গভীর পার্থক্য আছে। এ কথা কি বোঝে না দীপঙ্কর? বিপদের সম্ভাবনা আর বিপদ কি এক হলো? মণিশঙ্কর পিল্লাই টেবিল থেকে উঠে পড়েছে। কেমন যেন টলতে টলতে টয়লেটের দিকে চলে গেল। মিনিট খানেকের মধ্যেই ফিরেছে, চোখে মুখে জল ছিটিয়ে। সিট অবধি গেল না, শুভেন্দুর টেবিলের সামনে দাঁড়িয়ে পড়েছে। ভাঙাচোরা হাসি খেলছে মুখে। রুমালে হাসি আর জল মুছতে মুছতে বলল, সো দাশগুপ্তা, আওয়ার গেম ইজ ওভার। শুভেন্দু কেঠো হাসল। ও শিওর, একদিন না একদিন খেলা শেষ তো হতেই হতো। 2 দিন আগে নয় 2 দিন পরে। নো নো, নট 2 দিন, আরও 9 বছর আমার চাকরি ছিল। সার্ভিস আমায় বাই করে দিল। বাই বলছো কেন? উই ক্যান স্টার্ট আ ফ্রেশ।
শুভেন্দুর স্বরে ঠিক প্রত্যয় ফুটল না, তবু বলল, এখনও তো আমরা খাটতে পারি, কি বলো? কোথায় খাটবো? হ্যাভ অ্যানাদার জব। তুমি পেয়ে যাবে। তোমার যা অ্যাকাউন্টসে ব্রেন আছে, বোগাস। হিউম্যান ব্রেন এখন টোটালি ইনএফেক্টিভ, কস্টিংয়ে আসে না। কম্পিউটারের ডেটা ফিট করলে সে আমাদের চেয়ে অনেক ভালো অ্যাকাউন্টস করে দেবে। আর লোক নিলেই বা আমার চান্স কোথায়? থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ বেকার ছেলে। আমার ছেলে তো বিকম করে সিম্পলি লয়টারিং। সেদিন একটা ইন্টারভিউ দিয়ে এলো, অনলি 1400 অফার করেছে, কম্পিউটার ট্রেনিং আছে তাও। পিল্লাইয়ের ছোটোখাটো চেহারাটা গুটিয়ে গেছে যেন, জোরে জোরে মাথা দোলাচ্ছে। ক্যালকাটা এখন টোটালি ড্রাই। নাথিং ইজ লেফট ইন ক্যালকাটা এক্সক্লুডিং দ্য লেফটস। এত উদ্বেগের মধ্যেও শুভেন্দু হেসে ফেলল। ওয়েল সেড। তোমার তো তাহলে কোয়ার্টামে পালিয়েও লাভ নেই, লেফট তোমার পিছু ছাড়বে না। কোয়ার্টামে যাব কেন? লাস্ট 34 ইয়ার্স আমি ক্যালকাটায় আছি। ইটস মাই হোম নাও। এখন কেরালায় নিজেকে ফিটই করতে পারবো না। মোর ওভার ওখানেও তো আমি একজন 50+ ম্যান। সামনের চেয়ারে বসে পড়ল পিল্লাই। হাই মাইনাস পাওয়ার চশমার আড়ালে অক্ষিগোলক কেমন অস্বচ্ছ লাগছে। বড় একটা শ্বাস ফেলে বলল, বিলিভ মি, গোল্ডেন হ্যান্ডশেক হবে বুঝেছিলাম, কিন্তু গোল্ডেন নয় আয়রন। সদাশিব পাশের টেবিল থেকে কথা শুনছিল, বলে উঠল, দেওয়া থোয়াগুলো স্টাডি করে দেখেছো? 3 লাখের বেশি কম্পেনসেশন জুটবে না। দ্যাট মিন্স পিএফ টিএফ নিয়ে অ্যারাউন্ড। আমার একটা মেয়ের বিয়ে দিতে 2 লাখের ওপর গেছে। সদাশিবের গলা নিংতে তো, এখনও 2টো বাকি। শুভেন্দু বলে ফেলল, এ খরচা অবশ্য আপনার চাকরি থাকলেও ছিল ব্যানার্জি। 2টো কি এক? সার্ভিস থাকলে লোন করা সহজ। সেই লোনের একটা ক্রেডিবিলিটি থাকে, সিকিউরিটি থাকে। এখন আমায় কে ধার দেবে? শুভেন্দু মনে মনে বলল, লাইন দিয়ে মেয়ে পেয়দা করার সময় এগুলো ভাবা উচিত ছিল। মুখে বলল, মেয়ের বিয়ে করে উথলা হয়ে লাভ নেই ব্যানার্জি। কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছেন, ওরা চাকরি বাকরি করবে, নিজেদের ম্যাচ নিজেরা খুঁজে নেবে। আপনার পক্ষে সব বলে দেওয়া সোজা দাশগুপ্ত। নিজের মেয়ের একটি সলিড পাত্র ঠিক করে ফেলেছেন। মিসেস চাকরি করে, মোটা কামাই, মিসেসের লোনে ফ্ল্যাট হয়ে গেল, ওয়েল সেটেলড লাইফ। দিব্যি পায়ের ওপর পা ছড়িয়ে থাকবেন, নাটক থিয়েটার করে বেড়াবেন। একা সংসারের জাঁতা পেশা যে কি জিনিস তা তো কোনো দিন টেরই পেলেন না। কথাগুলো বর্ণে বর্ণে সত্যি, আবার সত্যি নয়ও। স্ত্রীর যদি স্বামীর চেয়ে রোজগার বেশি হয়, আর সেই স্ত্রী যদি নন্দিতার মতো দাপুটে হয়, তাহলে স্বামীকে সারা জীবন কী পিষতে হয় তা শুধু শুভেন্দুই জানে। নিজের ভেতরটা কি সে কখনো উপরে দেখাতে পেরেছে কাউকে? এ এক অসহ্য ক্ষরণ। রক্তহীন, কিন্তু সর্বক্ষণ রক্তাক্ত হয়ে থাকে হৃদয়। সামনে দিয়ে স্টোরের সুকমল ঘোষ আর অনিল সাহা যাচ্ছে। কেজো পায়ে ব্রাঞ্চ ম্যানেজারের ঘরে ঢুকলো। ঘাড় ঘুরিয়ে তাদের দেখলো পিল্লাই। মুখ বিকৃত করে বলল, শালারা ধার দিয়ে বেরিয়ে গেল, আর 2-3টে বছর বেশি হলেই। সদাশিব বলল, ঘোষের অনেক বয়স কমানো আছে, আমি জানি। ওর হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটটা দেখেছেন? 14.5 নাকি পাস করেছে। আমার বাপটাই শালা গান্ডু ছিল। শালারা এখন খুব তেল মারবে মজুমদারকে। লাভ নেই, কোম্পানি একবার যখন বেলপাতা শোকানো শুরু করেছে, ও শালারাও স্পেয়ার্ড হবে না। ক্রমশ তীক্ষ্ণতর হচ্ছে ভাষা, শুরু হয়ে গেছে ব্যক্তিগত আক্রমণ। এ এখন রোজই চলবে, টের পাচ্ছিল শুভেন্দু। এইটুকুনি তো অফিস তাদের, ইউনিয়ন নেই, অ্যাসোসিয়েশন নেই। পরস্পরের এত ঘনিষ্ঠ, এতদিন প্রায় এক পরিবারের মতো ছিল। সূক্ষ্ম রেষারেষি সত্ত্বেও আর বোধহয় সম্পর্কটা আগের মতো রইল না।
তলিয়ে ভাবতে গেলে পিল্লাই সদাশিবদের আক্রোশও অর্থহীন। কোম্পানি আরও কবছর আগে সিদ্ধান্তটা নিলে মধুসূদন বাবু, সমরেন্দ্রদা এরাও হয়তো শুভেন্দুদের সম্পর্কে এই উক্তিগুলোই করত। আর তেল মারায় কম যায় কে? সে বছর যখন দুম করে শুভেন্দুর ইনক্রিমেন্ট স্টপ করে দিল কোম্পানি, তখনকার ব্রাঞ্চ ম্যানেজারের ঘরে ফাটাফাটি করতে ঢুকেছিল শুভেন্দু। পিল্লাই মুচকি মুচকি হাসছিল সেদিন। বিজন তো নির্লজ্জের মতো লোকটার হয়ে সাফাই গিয়েছিল। সদাশিব ব্যানার্জি বা কম কি? সে কদিন আগেই মজুমদারের শাশুড়ির জন্য টিকিট কাটতে ট্রেনের বুকিং কাউন্টারে লাইন দেয়নি? পিল্লাই সিটে ফিরে যাওয়ার পর শুভেন্দু ব্যাগ কাঁধে উঠে পড়ল। ছুটি হয়ে গেছে, তবু অফিস আজ ভরপুর। এখানে সেখানে জটলা চলছে। নিখিল দাস চেঁচিয়ে ডাকলেও শুভেন্দু দাঁড়ালো না। আর ভাল লাগছে না। বাইরে এক মায়াবী বিকেল, সূর্য প্রায় ডুবডুব, তার শেষ আভা মেখে সামনের ময়দান এখন স্বপ্নের দেশ। পশ্চিমে মেঘের কুচি রঙের খেলা দেখাচ্ছে। মাঝ আকাশে এক সরু লম্বা সাদা রেখা। একটু আগে কোনো জেট প্লেন উড়ে গেছে বোধহয়। ছুটি ভাঙা মানুষ, ব্যস্ত যানবাহন, দূরের গাছগাছালি, প্রতিফলিত রশ্মিতে উজ্জ্বল স্কাইক্র্যাপারের সারি। ক্যানভাসে আঁকা ছবির মতো লাগে যেন। হাওয়া বইছে মৃদু মন্দ, শুকনো হাওয়া। এমন দিনে বুঝি ইচ্ছে করলেও মন খারাপ করে থাকা কঠিন। ফুটপাতে দাঁড়িয়ে শুভেন্দু একটা সিগারেট ধরালো। প্যাকেটটা দেখে নিল একবার। আর 5টা আছে। দিনে মোটামুটি 1 প্যাকেট তার বরাদ্দ। আজ রিহার্সাল নেই, মোটামুটি কুলিয়ে যাবে। এখন কি যাবে একবার গ্রুপে? বাড়ি ফিরে গেলেও হয়। দাঁড়িয়ে 4 নাটকটার অনুবাদের কাজ কিছু দূর এগিয়ে থেমে আছে। আবার উদ্যোগ নিয়ে বসা দরকার। আজ থেকেই না হয়। কাজই শ্রেষ্ঠ ওষুধ। মনের চাপ কম থাকে। না, আজ হবে না। তিন্নি আজ সন্ধেবেলা বাড়ি থাকবে না। নন্দিতা যদি ফিরে দেখে শুভেন্দু নাটক নিয়ে বসেছে, অমনি চটাস চটাস মন্তব্য শুরু হয়ে যাবে। শুভেন্দুও মেজাজ ঠিক রাখতে পারবে না আজ। আজই কি নন্দিতাকে জানাবে ভলান্টারি রিটায়ারমেন্টের কথা? ভাবতে ভাবতে শুভেন্দু ময়দান মেট্রো স্টেশনে এলোমেলো পায়চারি করছে। প্ল্যাটফর্মে ভিড় আছে বেশ। বেশিরভাগই অফিস যাত্রী, কলেজ পড়ুয়া তরুণ তরুণীও আছে কিছু। এরা কোত্থেকে আসে অফিস পাড়ায় এই সময়ে? ময়দানে ঘোরাঘুরি করে বুঝি। নীল সালোয়ার কামিজ পরা একটি মেয়ের সঙ্গে তিন্নির মুখের খুব মিল। স্থির চোখে মেয়েটাকে দেখছিল শুভেন্দু। চোখাচোখি হতেই মুখ ঘুরিয়ে নিল। তার বয়সী পুরুষের দৃষ্টি তরুণীরা উপভোগ করে না। তাকে কি প্রৌঢ় বলা যায়? প্রৌঢ় শব্দটা মুখে বেশ কয়েকবার বিড়বিড় করল শুভেন্দু। শব্দটাতেও কেমন যেন নুব্জ ভাব আছে। কিন্তু সে তো কুঁজো নয়। মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো শুভেন্দু। 2 হাত ছড়ালো দুপাশে, ফোলাচ্ছে ফুসফুস। চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করলো চামড়া। হাতে হাত বোলালো। মসৃণ, এখনও মসৃণ। চাইলে এক্ষুনি সে দৌড়ে প্ল্যাটফর্ম ওফর করে দিতে পারে। একটুও হাঁপাবে না। তাহলে আবার শূন্যতাটা দখল নিচ্ছে বুকের। ট্রেন ঢুকে গেছে। ভার মুখে কামরায় উঠল শুভেন্দু। মিনিট 20 মধ্যেই শ্যামবাজার। অন্যদিন 2টো করে সিঁড়ি লাফিয়ে লাফিয়ে ওঠে। আজ এসক্যালেটার ধরল সচেতনভাবে। সিঁড়ি নয়, আজ থেকে তার জন্য ওই অনায়াস চলমান সোপানেরই নিদান দেওয়া হয়েছে। শুভেন্দুদের গ্রুপ থিয়েটারের ঘরটা শিকদার বাগানে। স্টেশন থেকে বেরিয়ে বড় রাস্তা দিয়েই যাওয়া যায়। তবু গলি খুঁজি ধরল শুভেন্দু। এই অঞ্চলে তার দীর্ঘকালের বাস ছিল। সবে 7 বছর হলো গেছে রানীকুঠি। এখনও পুরনো পাড়ার মায়া পুরোপুরি কাটাতে পারেনি। পথে ঘাটে প্রায় 2-4 জন পরিচিতের সঙ্গে দেখা হয়ে যায়। 2-10টা কথা হয়।
ফুরফুরে লাগে মেজাজটা। আজ দিন খারাপ, কাউকেই চোখে পড়ল না। নিজেদের আগের বাড়ির গলির মুখ পেরিয়ে মোড় ঘুরতেই চোখে পড়ল দত্তবাটির রোয়াকে 3 বৃদ্ধ বসে পাশাপাশি। সামনেই রাস্তার কলে কাজের মেয়েরা উচ্চই স্বরে ঝগড়া করছে, মুখের ভাষার কোনো লাগাম নেই। 3 বৃদ্ধ জুলজুল চোখে উপভোগ করছে কলহ। এমন দৃশ্য জীবনে বহুবার হয়তো দেখেছে শুভেন্দু, কিন্তু আজ হঠাৎ বুকটা ছ্যাঁত করে উঠল। কি অদ্ভুত দৃষ্টি 3 বৃদ্ধের চোখে, যেন ওইটুকু দেখার জন্যই বেঁচে থাকা। শুভেন্দু কি আজ থেকে ওদের দলে? মাস পয়লায় ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াবে, সঞ্চিত টাকার সুদের চেক জমা দেবে, সেভিংসের পাসবই খুলে তীর্থের কাক হয়ে দাঁড়িয়ে থাকবে কাউন্টারে। উফ, কি অসহ্য বিবমিশা যে ভাবনাটায়। সমীদের ঘরে জনা 3 এসেছে আজ। সুজিত, নির্মল ও প্রণবেশ। কি যেন একটা মজার গল্প বলছে প্রণবেশ। সুজিত নির্মল হা হা করে হাসছে। ঘরে ছড়ানো ছেটানো চেয়ার টুল মোড়া। একটা চেয়ারে শরীর ছেড়ে দিল শুভেন্দু। তেষ্টা পাচ্ছে খুব। উঠে আর কুঁজো থেকে গড়িয়ে খেতে ইচ্ছে করছে না। হাই তুলল একটা, ফাঁকা চোখে দেখল বন্ধুদের। কথার মাঝেই নির্মলের চোখ শুভেন্দুর দিকে। কি সাহেব, এত গোমরা দেখাচ্ছে কেন? শুভেন্দু চোয়াল ফাঁক করল। এই এই আর কি। প্রণবেশ দাঁত বার করল। সাহেব কি তার সাহেবের কাছে ঝাড় খেয়েছে? শুভেন্দুর টকটকে রঙের জন্য তার সাহেব নামটা চালু আছে বহুকাল। এই সমিত যখন তৈরি হলো প্রায় 22 বছর আগে, তখন অনেকেই বলতো সাহেবদের দল। এক সময়ে ডাকটা শুনে বেশ রোমাঞ্চ বোধ করত শুভেন্দু। এখন ওই সাহেব ডাকটাকেই খোকন বাবলু গোছের কিছু মনে হয়। শুভেন্দু আলতো হাসল। সাহেবরা তো সব ঝাড় দেওয়ার জন্যেই জন্মেছে। স্বর যেন আজ একটু অন্যরকম। সিরিয়াস কিছু হয়েছে? ওই যেমন চলে, ভিআরএস টিআরএস নিয়ে। তোমাদের এসে গেল নাকি? হ্যাঁ, বলাই যেত। নির্মল জানেও অনেকটা, তবু গলা দিয়ে সত্যিটা বেরোলো না শুভেন্দুর। বলল, কথা তো চলছেই, যে কোনো দিনই। বিচ্ছিরি ব্যাপার। আমার ভাইয়েরার তো আরও অ্যাকিউট প্রবলেম। চাকরি করে যাচ্ছে, মাইনে পাচ্ছে না। এই তো কদিন আগে নভেম্বরের স্যালারি মিলল, তাও ইনস্টলমেন্টে। হাঁড়ির হাল হয়েছে বেচারার। ফ্ল্যাট কিনে একেবারে লেজে গোবরে। সুজিত সিগারেট ধরিয়েছে। বছর 35-36 বয়স। শুভেন্দুদের থেকে ঢের জুনিয়র। 7 বছর হলো জয়েন করেছে গ্রুপে। পরপর 2টো প্রোডাকশানেই মেন রোল। ইদানিং তার কথাবার্তায় চাপা ঔদ্ধত্যের সুর শোনা যায়। টিভি সিরিয়ালেও কাজ করছে কিছু। রাস্তাঘাটে দর্শকরা তাকে চিনতে পারে, হয়তো সেটাও কারণ। এক মুখ ধোঁয়া ছেড়ে সুজিত বলল, সাহেবদার ভাবনা কি? বৌদি আছেন, সব সামলে নেবেন। নির্মল প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠেছে, সংসার চলাটাই কি সব? সাহেবের মতো একজন ভাইটাল মানুষ, ম্যান অফ অ্যাক্টিভ হ্যাবিটস, দুম করে বসে যাবে? বসে যাবেন কেন? গ্রুপের জন্য আরও বেশি করে টাইম দেবেন। এতে কি সারাটা দিন কাটে? প্লাস নিজের আর্নিংয়ের তো একটা ব্যাপার আছে। তাহলে ছোট পর্দায় সরে যান। সাহেবদার ফিগার এখনও দারুণ। পুলিশ অফিসারের রোলে সাহেবদাকে লুফে নেবে। আরে দাদা, আমরা গ্রুপ থিয়েটাররাই তো এখন টিভির দখল নিচ্ছি। ডেপমি করো না তুমি হে ছোকরা। সকাল থেকে সন্ধে অবধি সঙের মতো বসে থেকে অশিক্ষিত ডিরেক্টরগুলোর সামনে হাত কচলে জোটে তো মাত্র 200-500। তার জন্য ছুটবে আমাদের সাহেব? আর ইউ ম্যাড? না, উনি আর্নিংয়ের কথা বলছিলেন তো। যার যা ট্যালেন্ট আছে তাই ভাঙিয়ে রোজগার করুক। একটু নাম হয়ে গেলে তো সাহেবদাকে সেদে নিয়ে যাবে। তখন কিন্তু রোজগার খুব মন্দ নয়। রথিনদার এখন কত আর্নিং জানেন? দুখানা মেগা সিরিয়াল টেনে দিচ্ছে। দধিচিতে এর 100 ভাগের 1 ভাগ পয়সা কখনো চোখে দেখেছে রথিনদা?
শোনো সুজিত, তোমাকে একটা কথা স্পষ্ট করে বলি, নাটক করতে আমরা ভালোবাসি, অভিনয়ও, এটা আমাদের প্যাশান বেচে পেট চালাবো। আমরা সেই স্কুল অফ থটের মানুষ নই। ভবিষ্যতে কখনো তুমি এরকম কথা আমাদের সামনে উচ্চারণ করবে না। নির্মলের আকস্মিক কড়া কথায় হক চকিয়ে গেছে সুজিত। আমতা আমতা করে বলল, এটা কিন্তু আপনাদের বাড়াবাড়ি। অভিনয় ইজ অভিনয়, সে স্টেজেই হোক কি পর্দায়। বললাম তো আমরা তোমার পাঠশালায় পড়ি না। সুজিত তবু গোয়ারের মতো বলল, আপনারা বাসবেন্দ্রদাকে কথা বলতে পারবেন? নির্মল একটু থমকালো। বাসবেন্দ্র বসুরায় তাদের সমিধের পরিচালক, কর্ণধার। সম্প্রতি ছোট পর্দায় এক আধটা অভিনয় করছে বাসবেন্দ্র, বড় পর্দাতেও। স্পর্শকাতর প্রসঙ্গটা বুদ্ধি করে এড়ালো নির্মল। বলল, আমাদের গ্রুপের লোকের তো কোথাও অভিনয় করতে বাধা নেই, কারুরই না। তেমনি কোথাও না অভিনয় করার স্বাধীনতাও আমাদের আছে, তার সপক্ষে যুক্তিও আছে। সেটাকে অন্তত তুমি সম্মান করার চেষ্টা করো। সুজিত গুম হয়ে গেল। প্রণবেশ একখানা ম্যাগাজিন বার করে পড়ছে, মাথা গলাচ্ছে না। ঢোকার সময় পাশের চায়ের দোকানটাতে হাত নেড়ে এসেছিল শুভেন্দু। বাচ্চাটা কেটলি হাতে ঢুকেছে, প্রত্যেকের হাতে গরম ভাঁড় ধরিয়ে দিল। শব্দ না করে ভাঁড়ে চুমুক দিল শুভেন্দু। মনে মনে নির্মলের প্রতি কৃতজ্ঞতা বোধ করছিল। নির্মল ঠিক বুঝতে পেরেছে হঠাৎ বেকার হলে কোন জায়গাটায় বিঁধবে শুভেন্দুর। নন্দিতার রোজগারের প্রসঙ্গটা ঘুরিয়ে দিয়েও ভালো কাজ করেছে। সেই কবে কলেজে পড়ার সময় কফি হাউসে নির্মলের সঙ্গে পরিচয়। নিজের লিটল ম্যাগাজিনে তখন বুঁদ হয়ে থাকতো নির্মল, চমৎকার কবিতা লিখত। শুভেন্দুও তখন হাত মক্স করছে। বন্ধুত্ব গাঢ় হতে সময় লাগেনি। নন্দিতার সঙ্গে আলাপ, জোর গত ঝালা সবেরই সাক্ষী এই নির্মল। ভাঙতেও নন্দিতার সঙ্গে সম্পর্কটা কেন টিকে গেছে তাও নির্মলের জানা। কোণের ভাঙা প্যাকিং বাক্সে শূন্য চায়ের ভাঁড় ছুঁড়ে দিল নির্মল। চলি আজ। শুভেন্দু বলল, এত তাড়াতাড়ি উঠছো যে? বাড়িতে একটা ফোন আসবে 7টা থেকে 7:30টার মধ্যে। বাসবেন্দ্র আজ আসবে না? না, ওর একটা বিয়ে বাড়ি আছে। প্রণবেশ চোখ তুলল। তাহলে আমিও উঠি। প্রণবেশ, তোমরা তাহলে বসো। বেরিয়ে এসে শুভেন্দু সিগারেট ধরালো, একটা নির্মলকেও দিল। হালকা গলায় বলল, তুমি হঠাৎ সুজিতের ওপর অত ক্ষেপে গেলে কেন? ওকে একটু করকানো দরকার ছিল। বড় ছোট জ্ঞান নেই। ও কিন্তু বাসবেন্দ্রর খুব পেয়ারের, সব রিপোর্ট করবে। সো ব্লাডি হোয়াট? বাসবেন্দ্র ওকে মাথায় তুলেছে বলেই তো আমার ওকে ঝাড়ার ইচ্ছে হলো। বাসবেন্দ্র বুঝুক আমরা ওর স্ট্যান্ডগুলো লাইক করছি না। মনে আছে সুপ্রিয়াকেও কেমন মাথায় তুলেছিল? আলটিমেটলি হোয়াট ডিড সমিত গেন? সে এখন মধুখরার হয়ে স্টেজ কাঁপাচ্ছে আর সর্বত্র সমিধের কুচ্ছ গেয়ে বেড়াচ্ছে। বাসবেন্দ্র অনেক বদলে গেছে। তুমি আজ একটা ব্যাপার লক্ষ্য করেছো? প্রণবেশ ওয়াজ টোটালি সাইলেন্ট, অথচ তার আগে খুব হ্যাঁ করছিল। নিজেও সিরিয়াল করছে তো তাই না, ওর মধ্যে একটা সাইকোফ্যান্সি গ্রো করেছে। বাসবেন্দ্র হচ্ছে এখন ওর ড্যামি গড। বাসবেন্দ্রর প্রিয় পাত্রকে আঘাত করা মানে বুঝতেই পারছো। অথচ আমাদেরও মুখের ওপর কিছু বলতে পারছে না। শব্দ করে হাসল নির্মল, পরক্ষণেই গম্ভীর হয়ে গেল। এই অ্যাটিটিউডটা আমার ভালো লাগছে না সাহেব। যতদিন গ্রুপ ছোট ছিল ঠিক ছিল। নাও উই আর নট দ্যাট স্মল। এখন আমাদের গ্রুপের পলিসি মটো সব রিভিউ করা দরকার। তোমার কি মনে হয়? শুভেন্দু মাথা নাড়ল। একদিন টোটাল গ্রুপ নিয়ে বসতে হবে। টাউন স্কুলের উল্টো দিকে এসে দাঁড়িয়ে গেল দুই বন্ধু। নির্মল ঘড়ি দেখলো একবার, জিজ্ঞেস করলো, তুমি কি এখন স্ট্রেট বাড়ি? কোথায় আর যাব, খোঁটা বাঁধা আছে না? চলো না আমার ওখানে, একটু আড্ডা ফাড্ডা মারি। মঞ্জুরি সেদিনও বলছিল সাহেবদা আমাদের ভুলেই গেছে। তোমার তো আবার কী সব ফোন টোন আসবে। আরে ধুত,
আমার এক কলেজ কলিগ করবে, কলেজের একটা ফালতু ইস্যু নিয়ে। চলো চলো। একটু ইতস্তত করে শুভেন্দু রাজিই হয়ে গেল। সত্যি বলতে কি, তাড়াতাড়ি ফিরে একা আজ নন্দিতার মুখোমুখি হওয়ার কোনো মানেই হয় না। সময় কাটলো বেশ। মঞ্জরি দারুণ খুশি, ছাড়তেই চায় না, ছাড়তেই চায় না। শুভেন্দু বেরোলো রাত 9:30। বাড়ি ফিরে দেখলো লিভিং রুমের বড় আলো নেভানো, স্ট্যান্ড ল্যাম্প জ্বলছে। আলো আঁধারের আবছায়া মেখে সোফায় বসে আছে নন্দিতা, টিভিতে নিমগ্ন। বাড়ি ঢোকার সময়েই চাপটা ফিরে এসেছিল আবার। নন্দিতাকে দেখে হৃদস্পন্দন বেড়ে গেল শুভেন্দুর। কণ্ঠস্বর যথাসম্ভব অচঞ্চল রেখে শুভেন্দু জিজ্ঞাসা করল, তিন্নি ফিরেছে? সোফার আবছায়া সামান্য কাঁপল। কখন ফিরল? তোমার আগে, টাইম দেখিনি। শুভেন্দুর গলা পেয়েই ঘরের দরজায় উঁকি দিয়েছে তন্নিষ্ঠা। হাতের ইশারায় ডাকলো শুভেন্দুকে। মেয়ের ঘরে এসে বাঁচল শুভেন্দু। কী রে, আমার ড্রেসটা কেমন হয়েছিল দেখো। তন্নিষ্ঠা হাতে আঁচল ছড়িয়ে দিল। বলো কেমন লাগছিল? গাঢ় দৃষ্টিতে মেয়েকে নিরীক্ষণ করল শুভেন্দু। ঘন নীল কাঞ্জিভরম পরেছে তিন্নি, গলায় মুক্তোর নেকলেস, কানে মুক্ত, হাতে মুক্ত, খোঁপায় জুঁই মালা, কপালে ছোট্ট টিপ, মুখে গোলাপি আভা ফুটছে তিন্নির। এ নিশ্চয়ই মেকআপের নয়। তিন্নির চোখের মণি কি এত কাজল কালো? শুভেন্দুর বুকটা ঢিপ ঢিপ করে উঠল। শাড়ি পরলে মেয়েটাকে এমন নন্দিতা নন্দিতা লাগে কেন? তন্নিষ্ঠা অধৈর্যভাবে বলল, কি বলো? মার্ভেলাস, পারফেক্ট, মুক্তোটা দারুণ লাগছে। তন্নিষ্ঠা ঠোঁট ফোলালো। মা বলল মুক্তোটা নাকি শাড়ির সঙ্গে ম্যাচই করেনি। মার কথা বাদ দে, মেয়েদের ড্রেসের আসল সমজদার হলো পুরুষরা, এ তোর মা জানেই না। কথাটা মনে ধরেছে তন্নিষ্ঠার। ঝলমলে মুখে বলল, অভিমন্যুও খুব প্রশংসা করছিল। সে কে? ও একটা পাগলা পাগলা ছেলে, মালবিকার বরের বন্ধু, গন্ধের কারিগর। সে কি জিনিস? পারফিউম তৈরি করে, নিজের ফ্যাক্টরি আছে, কেমিস্ট্রিতে এমএসসি, একটা ল্যাবরেটরিতে কাজ করত। কী সব ঝগড়া টগড়া করে ছেড়ে দিয়ে আমাকে আজ পারফিউম প্রেজেন্ট করেছে একটা, দেখবে? বলেই তন্নিষ্ঠা ড্রেসিং টেবিল থেকে একটা শিশি তুলে বাড়িয়ে দিয়েছে। শুভেন্দু দেখল শিশিটা। বিশেষত্বহীন চেহারা, ভেতরের তরলটা একটু বেশি হলুদ। নামটা মন্দ নয়, ডিউ ড্রপ। মুন ড্রপ থেকে ঝেড়েছে বোধ হয়। নাকের কাছে এসে শুকলো একটু। গন্ধটা তো খুব চড়া রে। হ্যাঁ, গ্রাম বাংলায় বেচে তো। শিশিটা নিয়ে ড্রয়ারে ঢুকিয়ে দিল তন্নিষ্ঠা। গন্ধটা আমারও ভালো লাগেনি। হাতে করে দিল, রিফিউজও করা যায় না। শুভেন্দু বলল, তোর মালবিকার বিয়ের এপিসোড তাহলে ওভার? ভেরি মাচ ওভার। ওরা কালই হানিমুনে বেরিয়ে যাচ্ছে লোলেগাঁও। সামনের বছর তুমিও এই সময়ে যেও। শুভেন্দু মেয়ের গালে ছোট্ট একটা টোকা দিল। জায়গা চুজ করে ঠেকেছিস? সৌনকের ইচ্ছে সুইজারল্যান্ড, আমার ইচ্ছে ডায়মন্ড হারবার। তন্নিষ্ঠা ফিক ফিক হাসছে। দেখি মাঝামাঝি কোথায় রফা হয়। দরজায় নন্দিতার ছায়া। বাপ মেয়ের আহ্লাদীপনাই চলবে, নাকি বাপের কিছু মুখে তোলা হবে? শুভেন্দু সিঁটিয়ে গেল সামান্য। বলল, দাও আমি আসছি। দয়া করে এসো, সকালে আমার অফিস কাছারি থাকে, রাত করে শুলে আমার অসুবিধা হয়। শুভেন্দুর ফুসফুসে যেটুকু খুশির বাতাস জমেছিল বেরিয়ে গেছে। নন্দিতা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ের ঘর থেকে বেরিয়ে আসছিল। কি ভেবে ফিরে এলো? হঠাৎ মেয়ের মুখের সামনে দুটো আঙুল নাচাতে শুরু করেছে। এই তিন্নি, ধর তো একটা। তন্নিষ্ঠা বিস্মিতভাবে বলল, কেন, কি হবে? আহ, ধর না। শুভেন্দুর দিকে তাকাতে তাকাতে খপ করে মধ্যমাটা চেপে ধরেছে তন্নিষ্ঠা। মুহূর্তে শুভেন্দুর মুখ খুশিতে ভরে গেল। বাঁচালি মানে? তোর মাকে আজ বলতে হবে না। কি? আছে একটা কথা, ভাবছিলাম আজ জানাবো না পরে জানাবো। কি কথা? হেয়ালি করো না, বলো না। শুভেন্দু গলা নামালো।
অফিসে আজ আমার গোল্ডেন হ্যান্ডশেকের ফতোয়া এসেছে, 3 মাসের মধ্যেই ছুটি। পলকে তন্নিষ্ঠার মুখখানা শুকিয়ে ছোট্ট হয়ে গেল, প্রায় আর্তস্বর ছিটকে এসেছে। মানে তোমাকে বসিয়ে দিচ্ছে? আহ, চুপ চুপ। মেয়ের মুখে হাত চাপা দিল শুভেন্দু। চেঁচাচ্ছিস কেন? এই মাত্র ডিসিশন হয়েছে না, তোর মা আজ জানবে না? তন্নিষ্ঠা ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে। শুভেন্দু মুখ ঘুরিয়ে নিল। মেয়েকে চোখের জল না দেখানোই ভালো।